বুকে এসো না, রাগ করিস না বউ। বালের বউ, বউকে কেউ গরু বলে ডাকে? সে তো ভালোবেসে ডাকে। তরু অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না, ঘুমাও। সায়ন শোয়া থেকে উঠে তরুর সামনে গিয়ে বসলো। তরু ভেঙচি কাটল। সায়ন ওর মুখোমুখি হয়ে শুয়ে পড়ল। আলতোভাবে তরুর কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিয়ে বলল, তুই অন্যদিকে মুখ করে থাকলে ঘুম আসে না আমার। ঢং। ফাসিল একটা। সম্মান কর, বুঝলি? এখন থেকে সম্মান করবি, সম্মানের সহিত কথা বলবি। এভাবে দেখার কি আছে রে? সময় তো খেয়েছি, ছোট তো মরিচ ঘষে দেয়নি আর। তরু বুঝলো সায়ান তাকে খুঁচিয়ে বলল কথাটা। ওই যে হামিংবার্ড বইয়ের নামক তেজরিন খান আরিশ আছে, সেই সাইকো লোকটা একবার তার বইয়ের ঠোঁটে মরিচ ঘষে দিয়েছিল, তাও অন্য ছেলের দিকে তাকিয়ে হাসার অপরাধে। শায়ন, মজা বাদ দাও তুমি। সায়ান এবার গম্ভীর কণ্ঠে বলল, প্রিয়া তো ভাবিস না, আমি আছি তো। তুই বরং একটু রেস্ট নিয়ে রেডি হ। আমি ডাক্তারের সাথে কথা বলছিলাম, উনি 4টার দিকে যেতে বললেন। তরু অবাক হয়ে বলল, এত কিছুর মধ্যে তোমার ডাক্তারের কথা মনে ছিল? উদ্ভট কথা বললি তোর। আমার কাছে দুনিয়ায় তোর থেকে গুরুত্বপূর্ণ আর কিছু আছে নাকি? তরু সায়ানের বুকে মুখ গুজে জড়িয়ে ধরল। সায়ান তরুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। লাভ ইউ জামাইটা। ওরে কিউট, লাভ ইউ টু বধুয়া। তরু হেসে সায়ানের চুলে হাত বুলিয়ে সেগুলো এলোমেলো করে দিল। বিকেলে নরম আলোতে গাড়ির চাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সায়ান। তরু হালকা রঙের সালোয়ার পরে রেডি হয়ে এলো, মুখে চোখে অস্থিরতা স্পষ্ট। চলছো না? সায়ান আলতো করে হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল। কিছুক্ষণ পরে তারা ডাক্তার চেম্বারে পৌঁছালো। ডাক্তার খুব মনোযোগ দিয়ে তরুর কথা শুনলেন, তারপর কিছু টেস্ট লিখে দিলেন। টেস্টগুলো করিয়ে নিন, রিপোর্ট হাতে আসলে ভালোভাবে বুঝতে পারবো। ডাক্তার বললেন। সায়ান মাথা নেড়ে সম্মতি দিল। তরু নিঃশব্দে সব শুনছিল। হাসপাতালের করিডোর ধরে হেঁটে যেতে যেতে সায়ানের হাতে নিজের হাত শক্ত করে ধরল। ভয় করছে। ভয় পাস না, আমি আছি তো। সায়ান একবার হাত টিপে দিল, ভরসা দিল তরুকে। টেস্ট করাতে বেশ কিছুটা সময় লেগে গেল। অপেক্ষার সময় তরু জানালার পাশে বসে বাইরে তাকিয়ে রইল। সায়ান বারবার পানি এনে দিল, খোঁজ খবর নিল। অবশেষে রিপোর্ট হাতে এলো। উত্তেজনা সামলাতে না পেরে সায়ান ডাক্তারের চেয়ে আগে রিপোর্ট নিয়ে পড়তে লাগলো। প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ। নেগেটিভ তো অনেকেই বুঝতে পারে, সেটা ভেবেই সায়ান কয়েক সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে থাকলো, নজর রিপোর্টের ওপর। তারপর ধীরে ধীরে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছড়িয়ে গেল ওর। তোর সায়ানের গলা ভেঙে এলো উত্তেজনায়। কি হলো বলো না শায়ন। তরুর বুক ধুকপুক করছে। সায়ান এক ঝটকায় তরুকে কাছে টেনে নিয়ে ফিসফিস করে বলল, তুই মা হতে চলেছিস, আর আমি বাবা শোনা। তরু অবিশ্বাসের দৃষ্টিতে সায়ানের দিকে তাকালো। কয়েক সেকেন্ড নিঃশব্দ, তারপর চোখ ভরে এলো পানিতে। খুশিতে কেঁদে উঠল মেয়েটা। সত্যি? হ্যাঁ রে বোকা, একেবারে সত্যি। তরু এবার দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। সায়ান তার চোখের পানি মুছে দিল, কপালে চুমু খেয়ে বলল, এবার কিন্তু আমার আরেকটা দায়িত্ব বাড়লো, শুধু তোকে নয়, আমার ছোট্ট পরের দিকেও খেয়াল রাখতে হবে। তরু নাক টেনে হেসে উঠল। সায়ানও হেসে উত্তর দিল, পরি, ছেলে হবে না মেয়ে সেটা আগে থেকে জেনে বসে আছো নাকি? হুম হুম। ছেলে মেয়ে আল্লাহর দান, আমি কি করে জানবো? মুখ থেকে হুট করে পরিশব্দটা বেরিয়ে গেল, এই আর কি। তরু মুচকি হেসে মাথা টানল। সায়ান হাত ধরে আবার ডাক্তারের চেম্বারে নিয়ে গেল। রিপোর্ট ভালোভাবে দেখে ডাক্তার নিশ্চিত করলেন তরুর প্রেগনেন্সির কথা। পাশাপাশি বিস্তারিত বুঝিয়ে দিলেন কীভাবে প্রতিদিন খাওয়া দাওয়া করতে হবে, কোন কোন খাবারে নজর দিতে হবে, কেমন চলাফেরা করতে হবে, আর কখন নিয়মিত চেক আপ করতে আসতে হবে। সায়ান মনোযোগ দিয়ে প্রতিটি কথাই শুনল, যেন নিজের ভেতরেই গেঁথে নিল নির্দেশগুলো। সব লিখে নিল ফোনে, কোনো কিছু যেন বাদ না পড়ে। চেম্বার থেকে বের হয়ে গাড়িতে উঠতে সায়ান হালকা স্বরে বলল, এবার থেকে তোকে একা ছেড়ে কোথাও যাবো না, সবকিছু আমি সামলাবো। তরু শুধু চুপচাপ তাকিয়ে রইল তার জামাটার দিকে। চোখে মুখে ভরে উঠল এক অদ্ভুত তৃপ্তি আর নিশ্চয়তায়। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে দুজন হাত ধরাধরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যাবেলা ইফতেখার বাড়ি যেন উৎসবের আলোর ঝলকানিতে ভরে উঠেছে। বহু বছর পরে অবশেষে এই বাড়িতে নতুন প্রাণ আসছে। ছোট্ট সদস্যের আগমনের খবর সবার হৃদয়ে অজানা শিহরণ জাগিয়েছে। আনন্দ যেন চারদিকে ছাপিয়ে উঠছে।
আসমা, ইফতেখার, রাহেলা আর হারুন তিনজনে খুশিতে চোখ ভিজিয়ে ফেলেন। এতদিনের প্রতীক্ষা, এতদিনের দোয়া আজ যেন সব কিছু পরিপূর্ণতা এসে গেছে। তরু ও সায়ানের ভরা সংসারে একে অপরকে জড়িয়ে ধরে তারা কান্নার ফাঁকে হাসলেন। আসমা তৎক্ষণাৎ ফোন করে মেয়েকে আন্নাকে খবর জানালেন। খুশিতে আন্নার কণ্ঠ কেঁপে উঠল। আনন্দ চেপে রাখতে না পেরে সে জানালো সে দুদিন পরেই বাবার বাড়ি চলে আসবে। এই খুশির মুহূর্ত থেকে নিজেকে দূরে রাখতে চাইছে না আন্না। হাসি, আনন্দ, দোয়া আর কোলাহলে ভরে উঠল বাড়ির এক কোনায়। জমে আছে নীরবতা, অচেনা ভারী আবহাওয়া। মুয়াজ একলা বসে আছে, মনটা তার বড্ড অস্থির। চোখে মুখে অগোছালো ভাব, ভেতরে জমাট বাঁধা ঝড়। কেউই দেখতে পাচ্ছে না পুরোটা। সবাই টের পাচ্ছে ছেলেটার ভেতরের অশান্তি, কিন্তু কিছু বলার সাহস করছে না। কারণ সবাই জানে মুয়াজের মেজাজ আজকাল বড্ড গরম, অল্পতেই ফেটে পড়ে। তাই খুশির আবহে তার দুঃখটাকে এড়িয়ে যেতেই চেষ্টা করছে সবাই। রাতে খাওয়া দাওয়া শেষ করে সরাসরি মুয়াজের ঘরে এলো সায়ান। তরু এখনও খাচ্ছে, বাকিরাও ভাত নিয়ে ব্যস্ত। কিন্তু মুয়াজ একাই অন্ধকার ঘরে বসেছিল, এক মুঠো ভাতও খায়নি। মুয়াজ, সায়ানের ডাকে চমকে উঠল সে, দ্রুত উঠে গিয়ে বাটি জ্বালালো। হ্যাঁ ভাইয়া, আসো। সায়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার একপাশে বসল। ঘরের গুমট পরিবেশে মুয়াজের অস্থিরতা যেন তাকেও গ্রাস করলো। এত ভাবছিস কেন রে? আমি কি নেই? সায়ান নরম গলায় বলল। মুয়াজ গভীর নিঃশ্বাস ফেলে তাকালো সায়ানের চোখের দিকে। কি করবে তুমি ভাইয়া? সোজা পথে কাজ হবে না। মৈত্রীর বাবা একেবারে ঘাড়তেরা মানুষ। যা করার আমিই করব। কি করবি? মৈত্রীর সাথে কথা বলবো। সামনে অপশান থাকবে, হয় পরিবার নয়তো আমি। যে কোনো একটা বেছে নিতে হবে। সায়ান কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করলো। একটা মেয়ের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ না মুয়াজ। বাবা মা জন্ম দিয়েছেন, এত বছর আগলে রেখেছেন, হুট করে কি সে তাদের ছেড়ে আসতে পারবে? মুয়াজ ধৈর্য হারিয়ে বলল। তাহলে কি করব ভাইয়া? কোন পথে গেলে পাবো তাকে? সায়ান ভ্রু কুঁচকাল, তারপর গম্ভীর স্বরে বলল। বাস্তবতা অনেক কঠিন। এখনো তোর বিয়ে করাটা আমি সাপোর্ট করব না। মৈথির বয়সও হয়নি, 18 হলে একটা কথা ছিল, এখন জোর করলে আইনে ঝামেলা বাঁধবে। শোন, আগামীকাল মৈথির বিয়ের আসরে আমি পুলিশ নিয়ে যাব। তুই শুধু মৈথিকে বলবি, সবার সামনে যেন সে স্পষ্ট করে বলে এই বিয়েতে তার কোনো মত নেই, ব্যাস। মুয়াজ কপাল চেপে ধরল। ঠিক আছে, কিন্তু তারপর? তার বাবা মা তো আবার বিয়ে দিতে চাইবে। লুকিয়ে দিলেও দিতে পারে। সায়ান ঠোঁট বাঁকিয়ে হাসলো হালকা। সোজা আঙুলে ঘি না উঠলে তোর ভাই আঙুল বাঁকাতে জানে। আমার ভালো রূপ সবাই দেখেছে, খারাপটা কেউ দেখেনি। চুপচাপ মাথা নিচু করে বসে থাকলো মুয়াজ। বুকের ভেতর একটাই চিন্তা, যেভাবেই হোক মৈথিকে কাছে আনতে হবে। সায়ান দাঁড়িয়ে উঠল। ঘুমিয়ে পড়, কাল সব দেখা যাবে। তবে নিশ্চিত থাক, মৈথির বিয়ে হচ্ছে না, তার ব্যবস্থা আমি এখনই করছি। মুয়াজ ধীরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ঠিক আছে ভাইয়া। আপু কই? শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ, সবকিছুই ভালো। তুই শুধু একটু শান্ত হ, ঘুমা। শুভরাত্রি। আচ্ছা। সায়ান ঘর থেকে বেরিয়ে যেতে দরজা ভেতর থেকে আটকে দিল মুয়াজ। চারপাশ নিস্তব্ধ হয়ে এসেছে। জানালা দিয়ে রাতের অন্ধকার গাঢ় হয়ে ঢুকে পড়ছে ঘরে। বাইরে কোথাও হালকা বাতাসে পাতার খসখস শব্দ ছাড়া আর কিছুই নেই। মুয়াজ বিছানায় বসে মাথা দুই হাতে চেপে ধরল। সময় যেন স্থির হয়ে আছে। রাত যত গভীর হবে ততই তার মনে এক অদৃশ্য চাপ বাড়তে থাকবে। সে জানে ভোর হওয়ার আগে তাকে বেরোতে হবে, মৈথির কাছে যেতে হবে। কিন্তু সবকিছুই এখন নির্ভর করছে মৈথির উপর। মেয়েটা যদি পুলিশের সামনে সাহস করে স্পষ্টভাবে বলতে না পারে যে সে এই বিয়ে চায় না, তাহলে সব শেষ। আজীবনের জন্য মৈথিকে হারাতে হবে মুয়াজকে। এই চিন্তায় তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। শিরায় শিরায় রক্ত যেন জ্বলে উঠছে। মাথার ভেতর অসহ্য যন্ত্রণা শুরু হলো, যেন কারো শক্ত মুঠো ভেতর থেকে মগজ টেনে ধরেছে। চোখের পাতা ভারী হয়ে আসছে, তবুও ঘুম আসছে না। মুয়াজ জানে আগামীকাল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, আর সেই পরীক্ষার ফল নির্ধারণ করবে মৈথি তার হবে নাকি চিরতরে হারিয়ে যাবে। কই ছিল এতক্ষণ? কেন, খুব মিস করছিল নাকি? রুমে ঢুকে দরজা আটকে দিতে দিতে বলল সায়ান। তরু ভেঙচি কাটলো, বলল। ঠেকা পড়েনি আমার। চুপ গরু। সায়ান বিছানায় শুয়ে পড়ল। তরু গাল ফুলিয়ে বসে আছে পাশে। গরু বলাতে বেশ রাগ হয়েছে তার। কি হলো, চুপ করে গেলি কেন? এতক্ষণ তো মারামারি শুরু হওয়ার কথা ছিল। চোখ টিপ্পনি কাটে সায়ান। তরু মুচকি হেসে ধূপধাপ করে কিল বসালো ওর কাঁধে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে তাকিয়ে রইল সায়ান।
চুপচাপ থাকলে তো তোমার হজম হয় না। নাও দিলাম মায়ের, এখন ঠিক আছে না? সায়ান তরুর হাত ধরে টান মারে। তরুর বুকের ওপর শুয়ে পড়ল। তাতে ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়ে বলল সায়ান, তোর মায়ের কথা সবাইকে বলতে পারবি, কিন্তু তোকে এমন মায়ের দেবো চাইলেও কাউকে বলতে পারবি না। সারাদিন ঘরে বসে থাকতে হবে, হাঁটতে গেলেও কষ্ট হবে তোর। তরু আরও কিলঘুষি মারতে লাগলো সায়ানের বুকে, তবে আস্তে আস্তে ভালোবেসে। সায়ান ওর হাত দুটো চেপে ধরল। একা পেয়ে এসব বলছো তাই না? দাঁড়াও, কিছুদিনের মধ্যে আমার দলে নতুন সদস্য যুক্ত হচ্ছে, তখন এসো গরু বলতে। মনে হচ্ছে আমার ছেলে মেয়ে তোর দলে আগে ভাগে নাম লেগে রেখেছে। তোমার একার নাকি? হুম। তাহলে তোর দলে থাকবে বললি কেন বল? তরু মুখ গোমরা করে অন্যদিকে তাকালো। সায়ান বলল, আয় বুকে এসো না, রাগ করিস না বউ। বালের বউ, বউকে কেউ গরু বলে ডাকে? সে তো ভালোবেসে ডাকে। তরু অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না, ঘুমাও। সায়ান শোয়া থেকে উঠে তরুর সামনে গিয়ে বসলো। তরু ভেঙচি কাটলো। সায়ান ওর মুখোমুখি হয়ে শুয়ে পড়ল। আলতোভাবে তরুর কোমরে হাত রেখে নিজের কাছে টেনে নিয়ে বলল, তুই অন্যদিকে মুখ করে থাকলে ঘুম আসে না আমার। ঢং। ফাসিল একটা। সম্মান কর, বুঝলি? এখন থেকে সম্মান করবি, সম্মানের সহিত কথা বলবি। তরু মুচকি হাসলো। সায়ানের নাকটা আচমকাই টিপে দিয়ে বলল, মাননীয় স্বামী মহাদয়, ঢং করবেন না। সায়ান নাকটা কোনো মতে ছাড়িয়ে তরুর গলায় ঠোঁট ছুঁয়ে দিতেই মৃদু শব্দ করে উঠল তরু। চোখ বড় বড় করে সায়ানের দিকে তাকালো। এবার বল সম্মানের সহিত যে মাননীয় স্বামী মহোদয় ওভাবে কামড়ে দিবেন না, বল। তরু ভ্রু কুচকে ফেলল, কিছু বলল না। বলে লাভ নেই, কথায় সায়ানের সাথে পারা যাবে না, তার চেয়ে ঘুমানো ভালো। তরু তাই করলো। সায়ানের বুকের মাঝখানে নিজের মাথাটা ঠেকিয়ে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। সায়ানের ঠোঁটের কোণে হাসি ফুটলো তাতে। তরুর মাথার তালুতে চুমু খেলো সে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একসময় নিজেও ঘুমিয়ে পড়ল। রাত গভীর। মল্লিক বাড়িতে আজও এসেছে মুয়াজ। মেঝেতে চুপচাপ বসে আছে মৈথি, আর তার সামনে বসেছে মুয়াজ। কিছুক্ষণ আগে দুজনের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে। আগামীকাল কিভাবে মৈথি সবার সামনে বাবা মায়ের বিরুদ্ধে কথা বলবে সেটা নিয়ে ভয় কাজ করছে মেয়েটার ভেতর। আর সেই ভয়ই মুয়াজকে বিরক্ত করেছে, রাগিয়ে তুলেছে। বেশ, পরিবারের মান সম্মান যদি তোমার কাছে আগে হয়, তাহলে আমার মাঝে যা কিছু ছিল সব আজ এখানেই শেষ। আগামীকাল তোমার বিয়ে হবে নির্বিঘ্নে, কোনো ঝামেলা হবে না। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে উঠল মুয়াজ। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, নাকের ডগায় ঘামের ফোঁটা চিকচিক করছে। মুয়াজের এই কথায় বুকের ভেতর হঠাৎ করে একটা সূক্ষ্ম ব্যথা টের পেল মৈথি। মুয়াজকে ছাড়া থাকা যেমন অসম্ভব, তেমনি পরিবারের সম্মুখে দাঁড়িয়ে বিয়ে ভাঙার কথাও তার কাছে অসম্ভব মনে হচ্ছে। একদিকে প্রেম, অন্যদিকে পরিবার, কোনটা বেছে নেবে বুঝতেই পারছে না সে। তার উপর মুয়াজ এখন ভীষণ রাগান্বিত। মোয়াজ, প্লিজ এরকম করো না। আমি চুপ। মুয়াজ মৈথির মুখ চেপে ধরে হিসিয়ে বলল কথাটা। মৈথির চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। শব্দ না করলেও কান্নাটা যেন ঘর ভর্তি ভারী করে তুলেছে। মুয়াজ মৈথির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল একবার। এই প্রথম, আর এই হয়তো শেষবার। ভালো থাকিস আমার ভালোবাসা। মুয়াজ মৈথির থেকে সরে উঠে দাঁড়ালো। ধীর পায়ে বারান্দার দিকে এগোলো। মৈথি বসা থেকে উঠে দৌড়ে মুয়াজের সামনে গিয়ে জড়িয়ে ধরে বলল, মোয়াজ তুমি খবরদার, আজকের পর আমার নামটাও তুই মুখে নিবি না। মৈথিকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ফেলল মুয়াজ। তোমরা সবাই আমার সাথে এমন কেন করছো? আমিও তো একটা মানুষ, আমারও তো কষ্ট হয়। মৈথি রেগে বলল। মুয়াজ তাতেও দাঁড়ালো না, বারান্দার শেষ প্রান্তে গিয়ে বলল, আমি তোর সাথে আর কিছুই করছি না মৈথি। তুই সেদিন রাতে অন্য কারোর সাথে বাসর করবি, আমিও করব, নিজেকে তিলে তিলে শেষ করে ফেলবো, তবুও তোর কাছে আর হাত পা ধরতে আসবো না। মৈথি কিছু বলার সুযোগই পেল না। হঠাৎ করে মুয়াজ উঠে দাঁড়িয়ে বারান্দার দিকে এগোলো। মুহূর্তের মধ্যে পাইপ বেয়ে যতটা দ্রুত সম্ভব নেমে গেল সে দোতলা থেকে। একবারও পিছনে ফিরে তাকালো না। মৈথি হতভম্ব হয়ে স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ। মাথায় ঘুরপাক খাচ্ছে মুয়াজের শেষ কথাগুলো। কি বলে গেল সে? বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল মৈথির। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে।
কিছু বুঝে ওঠার আগে শরীরটা ভারী হয়ে গেল। পায়ের নিচ থেকে শক্তি সরে গেল যেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ল মৈথি। নিস্তব্ধ রাত আরও গাঢ় হয়ে উঠল তার চারপাশে। ভোরের আলো ফুটতেই মল্লিক বাড়ি জমজমাট হয়ে উঠল। উঠোনে প্যান্ডেল টানানো, রান্নাঘরে হাঁড়ি পাতিলে টুংটাং শব্দ, চারপাশে যেন বিয়ের তোড়জোড়ের উৎসব। আসরের নামাজের পরেই মৈথি আর সাকিবের বিয়ে হবে, সেই প্রস্তুতি নিয়েই ব্যস্ত সবাই। সকালে জ্ঞান ফিরল মৈথির। এখনও ফ্লোরে পড়ে আছে সে। কিছুক্ষণ কেবল বোবা দৃষ্টিতে চারপাশে তাকিয়ে রইল। ধীরে ধীরে গত রাতের কথা মনে পড়তেই বুকটা হু হু করে উঠল। মুয়াজের সেই কথাগুলো, অন্য কারোর সাথে সময় কাটাবে, বারবার কানে বাজছে। কেমন ক্ষতবিক্ষত করছে তাকে ভেতর থেকে। নিজেকে সামলে নিয়ে পা টিপে বাবা মায়ের ঘরে ঢুকেছিল মৈথি, কিন্তু লতা তখন সেখানে নেই। উঠোনে সবাই কাজে ব্যস্ত। আশেপাশে নজর বুলিয়ে দেখে কোন ফোনটা টেবিলে রাখা। সুযোগ বুঝে তুলে নিল সেটি। দ্রুত নিজের ঘরে এসে দরজা আটকে দিল। লম্বা নিঃশ্বাস ফেলে খুঁজে খুঁজে সাকিবের নম্বর বের করলো মৈথি। বেশ কয়েকবার নিজেকে শক্ত করার পর কল দিল। পরপর দুটো রিং হতেই উপাস থেকে সাকিব রিসিভ করলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, আমি মৈথি বলছিলাম। সাকিব অবাক হয়ে হেসে বলল, হ্যাঁ বলো মৈথি, হঠাৎ আঙ্কেলের ফোন দিয়ে কল দিলে, কিছু হয়েছে? মৈথি কান্নায় ভেঙে পড়ল। চমকালো সাকিব। সে ব্যতিব্যস্ত হয়ে উঠল। কি হয়েছে মৈথি? আপনি প্লিজ আমাকে সাহায্য করুন সাকিব ভাইয়া, আমাকে বাঁচান। এরপর থেমে থেমে সব কিছু খুলে বলল সে। সাকিব চুপ করে শুনছিল, কিন্তু প্রতিটি শব্দ যেন তাকে স্তব্ধ করে দিচ্ছিল। মৈথি বলল সে এখন 3 মাসের প্রেগনেন্ট। মুয়াজের সাথে তার সম্পর্কের কথা পরিবারের লোকজন জানা সত্ত্বেও মুয়াজের সাথে বিয়ে দিতে চায়নি বলেই সাকিবের সাথে বিয়েটা দিচ্ছে। তবে বাড়ির লোকজন কেউ তার অনাগত সন্তানের কথা জানে না। জানলে হয়তো তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে। সেই ভয়ে মৈথি তার বাবা মাকে কিচ্ছু বলতে পারেনি। এখন মুয়াজ তাকে বিয়ে করতে চায়, কিন্তু তাদের মধ্যে বাধা হয়ে আছে মল্লিক পরিবার এবং এই বিয়েটা। কিছুক্ষণ স্তব্ধ থেকে সাকিব ধীরে বলল, তুমি আমাকে ধন্যবাদ দিলে অথচ আমি কৃতজ্ঞ। তুমি 3টা জীবন নষ্ট হওয়া থেকে বাঁচালে। আমাকে বলা হয়েছিল তোমার নামে বদনাম রটানো হয়েছে। আমি তো তোমাকে ছোটবেলা থেকে চিনি। থাক সেই কথা বাদ দাও, বয়স খুব কম তোমার। এই বয়সে কী যে করলে। মৈথি চুপ করে রইল। সাকিব দীর্ঘশ্বাস ছাড়ল। আমি বাবাকে জানাবো বিয়ে করছি না, কারণ জিজ্ঞেস করলে বলবো বদনাম হওয়া মেয়েকে ঘরে তুলব না। এইটুকুই যথেষ্ট, ঠিক আছে? মৈথির যেন খুশি ধরে না। চোখের জল মুছে মুচকি হাসল সে। ঠিক আছে। আর শোনো, জি। বদনাম হওয়া মেয়ে বলাতে তুমি আবার কষ্ট পেও না। এটা কেবল বিয়ে ভাঙতে বলবো, অজুহাত মাত্র। পিচ্ছি মেয়ে, শীঘ্রই বিয়ে করে নিও। শুভকামনা রইল। আর হ্যাঁ, মুয়াজকে বলবে সে বড় ভাগ্যবান। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। তুমিও। কল কেটে ঘরের ভেতরে যেন উল্লাসে ভরে উঠল মৈথি। কিছুক্ষণ নাচতে নাচতে আনন্দ ছড়ালো সে। তারপর আবার টিপে টিপে গিয়ে বাবার ঘরে ফোনটা রেখে এলো। খোলা আকাশের নিচে ছাদে দাঁড়িয়ে আছে সাকিব, হাতে একটা আংটির বক্স। আংটিটা মেঝেতে পড়ে আছে। গতকাল রাতে কিনেছিল। ভেবেছিল বাসর রাতে মৈথিকে দেবে। একঝাঁক স্মৃতি ঝাপটা মেরে আসতে লাগলো তার মনে। সাকিবের তখন চাকরি হয়নি। মৈথিদের বাড়ি কোনো একটা দরকার এসেছিল সে। মৈথির বয়স তখন 13 কি 14 হবে হয়তো। বাচ্চা মেয়েটা প্রেমে পড়ে গিয়েছিল সাকিব। ওর বয়সের একটা মেয়ের প্রেমে পড়াতেই নিজেকে বেশ শাসনও করেছিল সে, কিন্তু মন তো শাসন মানেনি। তারপর থেকে মৈথির সাথে দেখা করার জন্য প্রায় মল্লিক বাড়িতে আসা যাওয়া করত সাকিব। কিন্তু সরকারি চাকরিতে জয়েন হওয়ার পর সেই সুযোগ কমে গেল। তবে এটাও আনন্দের ছিল যে চাকরি হওয়াতে মৈথিকে বিয়ে করতে আর কোনো সমস্যা হবে না। যেহেতু সাকিবের বাবা সুলতান মল্লিকের পরিচিত ছিলেন, তাই সব কিছু ছিল সহজ। শুধু মৈথির 18 বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিল সাকিব। কিন্তু হুট করে মৈথিকে নিয়ে সুলতান মল্লিকের এমন সমস্যার কথা শুনে সাকিব যেন মেঘ না চাইতেই বৃষ্টি পেয়েছিল। দ্রুত বাবাকে বলে বিয়েটা ঠিকঠাক করিয়ে নিয়েছিলেন সাকিব। কিন্তু একটু আগে মৈথির থেকে যা যা শুনলো তাতে এক মুহূর্তেই সব কিছু এলোমেলো হয়ে গেছে সাকিবের। সারা রাত ঘুমায়নি মুয়াজ। চোখগুলো কেমন টকটকে লাল হয়ে গেছে। সবাই নাস্তা করতে ব্যস্ত। মুয়াজও আছে ডাইনিং রুমে বসা, তবে খাবার সামনে রেখে চুপচাপ বসে আছে সে। বিষয়টা তরু খুব ভালো করেই খেয়াল করেছে। তাই রাহেলা ইফতেখার ও আসমা ইফতেখার অন্য ঘরে চলে যেতে তরু মুয়াজের দিকে তাকিয়ে বলল, মুয়াজ, রাতে ঘুমাসনি? ঘুম আসেনি? সায়ান বলল, তোরা দুই ভাই বোনের সমস্যা একটাই,
বড়দের কথা মূল্যায়ন করিস না। আমি তো বললাম মৈথির বিয়েটা আমি আটকে দেব। মুয়াজ শীতল কণ্ঠে বলল। দরকার নেই ভাইয়া, ওর বিয়েতে কোনো ঝামেলা করার দরকার নেই। মুয়াজের কথায় সায়ান ও তরু মুখ চাওয়াচাই করলো একবার। কেন রে, কি হলো? বোনের প্রশ্নে মুচকি আসলো মুয়াজ। সায়ান ওকে এভাবে হাসতে দেখে কিছুটা চিন্তিত হয়ে পড়ল। ছেলেটার মানসিক অবস্থা খারাপ হচ্ছে না তো? আমি কথা বলেছি মৈথির সাথে, ও ওর পরিবারের মান সম্মান নষ্ট করতে পারবে না, বিয়ে ভাঙতে পারবে না। সুতরাং এই চ্যাপ্টার এখানেই শেষ। আজকের পর আমার জীবনে ওর অস্তিত্ব থাকবে না। সায়ান তরু দুজনেই চুপ করে গেল। কি বলবে? মৈথি নিজেই যদি এমন কথা বলে সেখানে আর কিছুই করার থাকে না। মুয়াজ এবার খেতে শুরু করে। সায়ান বলে, অনার্স শেষ কর, তারপর নিউ ইয়র্কে নিয়ে যাবো তোকে। বিজনেসে ঢুকবি, কাজকর্ম করবি। হুম। মাথা নেড়ে বলল মুয়াজ। তরু ইশারায় সায়ানকে মুয়াজকে দেখালো। কেমন অস্বাভাবিকভাবে খাবার খাচ্ছে ছেলেটা। সায়ান দীর্ঘশ্বাস ছাড়লো একবার। সায়ান ভাবলো আগামীকাল মুয়াজকে নিয়ে ঢাকা যাবে সাইকিয়াট্রিস্টের কাছে। হয়তো ছেলেটার মানসিক স্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ভয় পাচ্ছে তরু ও সায়ান। দুপুরবেলায় সাকিবের বাবা ফোন করে জানালেন বিয়ে হবে না। খবরটা পেয়ে যেন সুলতান মল্লিকের মাথায় আকাশ ভেঙে পড়ল। সাকিবের সাথে কটাকাটি পর্যন্ত হয়েছে তার, কিন্তু কিছুতেই লাভ করে উঠতে পারেনি সুলতান মল্লিক। সাকিব দরকার পড়লে বিয়ের আয়োজন করতে যত টাকা খরচ হয়েছে সব দিতে রাজি, কিন্তু মৈথিকে তবুও সে কোনো মতেই বিয়ে করবে না। সুলতান মল্লিক ঘরে পায়চারি করছেন, চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুটো লাল। খবরটা শোনার পর থেকে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। এমন অসম্মান, এমন বিচ্যুতি, মানুষ কি বলবে এখন? দাঁত চেপে পড়লেন তিনি। লতা মুখ নিচু করে বসে আছেন। তিনি জানেন সুলতানের রাগ এখন আগুনের মতন, কিন্তু ভেতরে ভেতরে মেয়ের কথা ভেবে বুক ফেটে যাচ্ছে তার। মেয়েটার নামে আবারও বদনাম হলো, বিয়ে ভাঙার বদনাম। তুই মুখে কিছু বলছো না কেন? গর্জে উঠলেন সুলতান। আমি কি বলবো, সবকিছু তো এলোমেলো হয়ে গেল। কাপা কণ্ঠে উত্তর দিলেন লতা। সুলতান থামলেন না। সব কেলেঙ্কারি এই ছেলের জন্য। জানি না কি জাদু করেছে ওই ইফতেকার বাড়ির ছেলেটা। এখন আমার মেয়ের জীবন নষ্ট করছে। এই অপমান আমি মেনে নেব না। মুহূর্তের মধ্যে সবাই জড়ো হলো ঘরে। বড় সকল আত্মীয় স্বজন, কারো মুখে কোনো কথা নেই, শুধু সুলতান মল্লিক ক্রোধে ফুঁসছেন। আজকের দিনে এই সমাজে আমাদের মতো পরিবারের মেয়ে যদি এমন বদনাম পায়, তবে আমি রাস্তায় মুখ দেখাবো কিভাবে? যেভাবেই হোক মৈথিকে বিয়ে দিতে হবে। সাকিব যদি না করে অন্য কাউকে খুঁজে আনবো, কিন্তু এই বিয়ে ভাঙা মানে আমার মানিজ্যত শেষ। সেটা আমি হতে দেব না। কথা শেষে টেবিলের উপর রাখা গ্লাসটা ছুঁড়ে ফেললেন তিনি। শব্দে সবাই চমকে উঠল। এদিকে মৈথি পাশের ঘরে বসে সব শুনছিল। বুকের ভেতরটা ধকধক করছে। বাবার কণ্ঠে যে রাগ, সেই রাগে আজ তার জীবনটায় পুরো ছাই হয়ে যাবে হয়তো। এত সাহস করে মিথ্যা বলে সাকিবকে দিয়ে বিয়েটা ভাঙানোর পরেও আবার সেই একই কথা, বিয়ে। মৈথি ধৈর্য হারালো এবার। সুলতান মল্লিক তখনও রাগে থরথর করে কাঁপছেন, মুখ লাল হয়ে গেছে, চোয়াল শক্ত হয়ে আছে। সবাই ভয়ে চুপচাপ দাঁড়িয়ে। এমন সময় দরজার পাশে দাঁড়িয়ে থাকা মৈথি হঠাৎ এগিয়ে এলো সামনে। বুকে ভেতরে কাঁপছে, চোখে জল জমে উঠেছে, তবুও কণ্ঠস্বর যেন অদ্ভুত দৃঢ়। আব্বু, আর হবে না বিয়ে, আমি করব না। মুহূর্তে ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সুলতান মল্লিক চমকে তাকালেন মেয়ের দিকে। তুই কি বললি? মৈথি কাঁপতে কাঁপতে আবারও বলল, আমি বিয়ে করব না। জোর করে যদি দেন তাও আমি মানব না। লতা ভয়ে শিউরে উঠল। চুপ কর মৈথি, কিসব বলছিস তুই? কিন্তু আজ মৈথি থামার পাত্রী নয়। বুক ভরা সাহস একসাথে উথলে উঠছে। আম্মু, আমি চুপ থাকতে থাকতে শেষ হয়ে যাচ্ছি। আমি কারো মান সম্মান নষ্ট করতে চাইনি, কিন্তু নিজের জীবনটা এভাবে মিথ্যের ভেতর ফেলে দিতে পারবো না। আমি বিয়ে করব না। সুলতান মল্লিক চেয়ারের হাতল চেপে ধরে বসে পড়লেন, বললেন, দেখ মৈথি, এমনিতেই আমার ইজ্জত নিয়ে টানাটানি লেগেছে। আমি কাউকে ছাড়বো না, তবে সবার আগে তোর বিয়েটা হওয়া দরকার। মৈথির গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। আমার ইচ্ছা, আমার জীবন, এসবের কোনো দাম নেই। আমি ভালোবাসি মুয়াজকে, তার সন্তানের মা হব আমি। তাও যদি তোমার মান সম্মান নষ্ট হয়, তবে সেই মান সম্মানের আমি ধার ধারি না আব্বু। লতা হতবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়ের মুখে এমন কথা শুনতে সে কোনোদিন প্রস্তুত ছিল না। আত্মীয় স্বজনও গুঞ্জন শুরু করলো। সুলতান মল্লিকের মুখ লাল হয়ে উঠল। মেয়ের গায়ে হাত তুলতে গিয়েও থেমে গেলেন। তার বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে, অথচ হাত কাঁপছে। মৈথি ফুপিয়ে কেঁদে উঠল, বলল,
এবার সব কিছু পরিষ্কার করে দিলাম, চাইলে আমাকে মেরে ফেলুন, তবু অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা ভাববেন না। লতা সহ সকলে ভয়ে বিস্ময়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। মৈথি দৌড়ে নিজের ঘরের দিকে চলে গেল। সুলতান মল্লিক কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেছেন। মৈথি বলল সে মুয়াজের সন্তানের মা হতে চলেছে। ইফতেখার বাড়ির ড্রয়িং রুমের পরিবেশ এখন থমথমে হয়ে আছে। মুখোমুখি সোফায় বসে আছেন হারুন ইফতেখার ও সুলতান মল্লিক। পাশেই দাঁড়িয়ে আছে সায়ান, মুয়াজ, তরু সহ আসমা, রাহেলা এবং আনহা দাঁড়িয়ে আছে অন্তর্মহলে। আনহা সকালেই এসেছিল। রাসেল ওকে পৌঁছে দিয়ে কোনো একটা দরকারে ঢাকা গিয়েছে, ফিরবে রাতে। দেখো সুলতান, কোনো পরিবার তাদের ছেলে মেয়ে অসামাজিক অশালীন কাজ করতে শেখায় না এবং উৎসাহ দেয় না। মুয়াজ যা করেছে সেটা অবশ্যই অন্যায়, পাপ, কিন্তু তোমার মেয়েও সমানভাবে অপরাধী। তুমি নিশ্চয়ই তোমার মেয়েকে এই পথে চলতে শেখাওনি। হারুনের এমন কথায় অপমানে শরীর রিরি করে উঠল সুলতানের। কিছুক্ষণ আগেই মৈথির মা হওয়ার বিষয়টা নিয়ে মুয়াজকে অনেক আজে বাজে কথা শুনিয়েছিলেন তিনি। তাই এখন সেই কথার পরিপ্রেক্ষিতে হারুনের এমন জবাবে গায়ে লাগলো সুলতানের। মুয়াজ মনে মনে মৈথির ওপর দারুণ খুশি হয়েছে। মেয়েটা যে এভাবে সাহসী হয়ে উঠবে কখনোই ভাবতেই পারেনি। সায়ন সহ বাকিরা তো বিস্মিত হলো তখন যখন শুনল মৈথি প্রেগনেন্ট। তবে ভাইয়ের হালচাল দেখে তরু কিছু একটা সন্দেহ করেছে। তাছাড়া মুয়াজকে ভালো করে চেনে তরু, তাই সবকিছুই যে সুনির্দিষ্ট পরিকল্পনা সেটুকু বুঝতে অসুবিধা হয়নি তরুর। দেখুন আঙ্কেল, যা হওয়ার সেটা হয়ে গেছে। এটা মফস্বল শহর। বড় বড় দেশে কিংবা শহরে এরকম অনেক ঘটনা ঘটলেও কেউ খোঁজ রাখে না, কিন্তু আমাদের এখানকার পরিবেশ কেমন তা তো বলার অপেক্ষা রাখে না। যেখানে মৈথি ও মজের রাস্তায় দাঁড়িয়ে কথা বলে নিয়ে এত বদনাম ঘটেছে, সেখানে সব খবর জানাজানি হলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনি খুব ভালো করেই জানেন। তার চোদ্দের বিয়েটা দিয়ে দিন, মৈথি সুখে থাকবে, কোনো অভাব হবে না। আমার ভাই আপনার মেয়েকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে, আর আমার ভাইয়ের সাথে আমি আছি, শাহ ইফতেখার আছে। দীর্ঘশ্বাস চালেন সুলতান মল্লিক। বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মৈথির ওপর অনেক রাগারাগি করে এসেছেন। লতা ভয়ে কিছু বলেনি। মৈথিও দরজা খুলে বাইরে আসেনি। আত্মীয়রা এখনও মল্লিক বাড়িতেই আছে। তাদের মধ্যে কয়েকজন সুলতান মল্লিককে বুঝিয়েছেন এভাবে পোয়াতি মেয়ে ঘরে রাখা সম্ভব না, যা হওয়ার হয়ে গেছে। ভালোই ভালো ইফতেখার বাড়ির ছেলে মেয়েকে বিয়ে করলেই ঝামেলা চুকে যাবে। আর যদি মল্লিক বাড়ির ছেলে মৈথির বাচ্চা সহ তাকে অস্বীকার করে, তখন মল্লিক বাড়ির লোকজনের আত্মহত্যা ছাড়া পথ থাকবে না। আর এসব ভেবে চিনতে সুলতান নিজে দুপুরবেলা এই বাড়িতে চলে এসেছেন। দেওয়ালে পিঠ ঠেকেছে সুলতান মল্লিকের। ঠিক আছে, আমি রাজি বিয়েতে। যত দ্রুত সম্ভব বিয়েটা দিয়ে দিতে পারলে ভালো হয়। সুলতান মল্লিকের কথা শেষ হতেই সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অবশেষে মৈথিকে নিজের করে পাবে ভেবেই মুয়াজের চোখের কোণে জল চলে এসেছে। হারুন হেসে বললেন, তরু, মিষ্টি নিয়ে আয়। তরু আর আন্না হেসে রান্নাঘরের দিকেই এগোলো ফ্রিজ থেকে মিষ্টি আনতে। সুলতান মনে কষ্ট নিয়ে সবকিছু মেনে নিতে বাধ্য হলেন। হারুনের সাথে কোলাকুলি হলো, তারপর সায়নের সাথে এবং সবশেষে মুয়াজকেও বুকে টেনে নিলেন তিনি। মুহূর্তের মধ্যে ইফতেখার বাড়ির পরিবেশটাই বদলে গেল। সবার চোখে মুখে আনন্দের শেষ নেই। মুয়াজ আর দেরি না করে নিজের ঘরে গিয়ে দ্রুত মৈথির মায়ের ফোনে কল দিল। মৈথি প্রায়শই লতার ফোন দিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলতো মুয়াজের সাথে, সেজন্য নাম্বারটা আছে ওর কাছে। ঘরের মেঝেতে বসে হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে মৈথি। গাল বেয়ে এখনও অশ্রু পড়ছে। এত বড় মিথ্যা বলেও যদি সবকিছু ঠিক না হয় তখন কি করবে সেটাই বুঝতে পারছে না মেয়েটা। আচমকায় দরজায় ঠকঠক আওয়াজ শুনে ভাবনায় ছেদ ঘুটল মৈথিকে। মৈথি, মৈথি, দরজা খোল। মুয়াজ কল দিয়েছে, কথা বল। মায়ের মুখে এমন কথা শুনে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো মৈথি। নিজের কান খেজানো বিশ্বাস করতে পারছে না সে। দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো সে, কে কল দিয়েছে মা? মুয়াজ। মৈথি দ্রুত দরজা খুলে দিল। লতার হাতে ফোন, ঠোঁটের কোণে হাসির রেখা। মৈথির হাতে ফোনটা দিয়ে সেখান থেকে চলে গেলেন লতা। মৈথি ফোন কানে ধরল। মৈথি, মুয়াজের গলা কেমন ধরে আছে। ছেলেটাও কান্নাকাটি করে গলা বসিয়ে ফেলেছে। মৈথি মেঝেতে বসে পড়ল, ফুপিয়ে কেঁদে উঠে বলল, কি হচ্ছে? সবকিছু ঠিক হয়ে গেছে মৈথি, আলহামদুলিল্লাহ। আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে রে মৈথি। তোমার বাবা আমাদের বাড়িতে আছেন, বিয়ের দিন ঠিক করছে বড়রা। মৈথি আর কান্না আটকে রাখতে পারল না, শব্দ করে কেঁদে ফেলল। তবে এই কান্না আনন্দের, দুঃখের না। এই মেয়ে কাঁদছো কেন? তোমার জন্য সবকিছু হলো মৈথি। আমার ভালোবাসার মানুষকে
আমার করতে সাহায্য করার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রইলাম। মৈথি চোখে জল নিয়ে হেসে বলল, ইস, আমি যে মিথ্যা বললাম সেটার কি হবে? মুয়াজ ঠোঁট কামড়ে হাসলো। তুমি চাইলে মিথ্যাটা সত্যি করতে বেশি সময় নেব না আমরা। লজ্জায় গাল লাল হয়ে গেল মৈথির। চুপ করে রইল সে। মুয়াজ মাথা চুলকে হেসে উঠল। মিসেস ইফতেকার হওয়ার জন্য প্রস্তুতি নাও মৌথি, অপেক্ষায় আছি। আই লাভ ইউ মুয়াজ। লাভ ইউ টু জান। ঠিক আছে, এখন রাখছি, ফ্রেশ হয়ে আসি, খিদে পেয়েছে। এখন আর না খেয়ে থাকার দরকার নেই। মুয়াজের বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব করলো সে। মৈথি কত কিছুই না করেছে। গোসল সেরে খাবার খেয়ে নাও, পরে কথা হবে। আর হ্যাঁ, শীঘ্রই দেখা হচ্ছে। ঠিক আছে, তুমিও খেয়ে নিও। আচ্ছা। কল কেটে দিয়ে বসা থেকে উঠল মৈথি। ওয়াশরুমের দিকে এগোলো সে। লম্বা একটা শাওয়ার শেষে ভাত খেয়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে জড়ো হলো তার চোখে। দুই পরিবারের সম্মতিতে একদিন পর মুয়াজ ও মৈথির বিয়ের তারিখ ঠিক করা হয়। কারণ কেউই আর দেরি করতে চায় না। তাছাড়া সায়ানে নিউ ইয়র্কে ফিরতে হবে। অফিসের সব কাজকর্ম অন্য কারোর ওপর দিয়ে এভাবে বেশি দিন দেশে থাকা সম্ভব না। সবকিছু ভেবেচিন্তে তাই বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। যেহেতু একদিন পর বিয়ে, তাই বিকেল থেকে বিয়ের জন্য কেনাকাটা করতে শুরু করেছে সায়ান, তরু, মুয়াজ ও আন্না। রাসেল তো রাতে ফিরবে, তাই আন্না একাই ভাই বোনেদের সাথে শপিং করলো। রাত 11টার দিকে ওরা সবাই শপিং করে বাড়িতে ফিরল। হারুন, আসমা ও রাহিলার যেন আনন্দ ফুরায় না। একসাথে দুজন নতুন অতিথি আসতে চলেছে বাড়িতে। তবে মুয়াজ আগামীকাল সবাইকে সত্যিটা বলবে বলে ভেবে রেখেছে। সারা বিকেল সন্ধ্যা শপিং করতে গিয়ে তরু কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। তাই কোনো মতে রাতের খাবার খেয়ে সেই বিছানায় শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছিল মেয়েটা। কিন্তু মাঝরাতে হুট করেই ঘুম ভেঙে গেল তরুর। পিটপিট করে চোখ মেলে তাকালো আশেপাশে। ডিম লাইটের আলোতে সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে। সায়ন বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে এখনো। তরু শোয়া থেকে উঠে বসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বেজেছে। তরুর পরনে শর্ট টপস আর প্লাজো। তবুও কেমন গরম লাগছে, কারণ বিদ্যুৎ নেই। দক্ষিণের জানালা দিয়ে একটু আধটু বাতাস আসছে। এখনো ঘুমাওনি কেন সায়ান? সায়নের পা ঘেঁষে বসে জিজ্ঞেস করলো তরু। সায়ন মাথা ঘুরিয়ে ওর কপালে চুমু খেলো একটা। তারপর আবার ল্যাপটপের দিকে দৃষ্টিপাত করে বলল, আর 5 মিনিট সময় লাগবে রে। তরু হু করে মাথা নেড়ে বসা থেকে উঠে ওয়াশরুমের দিকে এগোলো। যতক্ষণে তরু প্রাকৃতিক কাজ ছেড়ে রুমে ফিরল, ততক্ষণে সায়নের ল্যাপটপের কাজ শেষ হয়ে গেল। তরুকে রুমে ফিরতে দেখে মুচকি হাসলো সায়ন। এত ঝামেলার মধ্যে বউকে ঠিক মতন ভালোবাসা হচ্ছে না ভেবে মনে মনে আফসোস করলো ভদ্রলোক। একটু পানি খেয়ে নে তরু, বেশি বেশি পানি খাবি, খাবার খাবি, তাতে এনার্জি পাবি শরীরে। তরু সায়নের পাশে বসলো। সায়ন ওর চুলগুলো একপাশে সরিয়ে ঘাড়ে নাক ডুবিয়ে দিয়ে গভীরভাবে নিঃশ্বাস নিতে লাগলো। তুমি খেও, এনার্জি পাবে শরীরে। আমার এনার্জি লাগবে না শোনো, আমার পারফরমেন্স এমনিই ভালো, তাই না? মুচকি হাসলো তরু। সায়নের চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। হ্যাঁ, সেদিকে একদম পারফেক্ট তুমি। তোমার পারফরমেন্স নিয়ে কথাই হবে না। সায়ন গর্বে বুক ফুলিয়ে বলল। ধন্যবাদ ধন্যবাদ, শুনে ভালো লাগলো। তরু হেসে ওর নাক টিপে দিল একবার। সায়ন তরুর কানের পাশে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল এবার। আজকে আরো ভালো পারফরমেন্স দেখাতে চাচ্ছি শোনো, তুই রাজি? তরুর শরীরে শিহরণ বয়ে গেল। কানের পাশে এমন উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় বুক পেট কেমন উতলা হয়ে উঠল তরুর। তবুও সেই রোমান্টিকতা বর্জন করে ধরাম করে সায়নের পিঠে একটা ঘুষি মেরে বসলো সে। ব্যথায় মৃদু শব্দ করে উঠল সায়ন। রাত 2টোর সময় তোমার T20 ম্যাচের আশায় বসে নেই আমি। সরো, ঘুমাবো, লুচ্ছি আমি সব সময়। তরুর কথায় সায়ন ভেঙচি কাটলো। খপ করে তরুকে উঠিয়ে নিজের কোলে বসিয়ে দিল সে। ভালো কথা বললে আজকাল কেউ দামই দেয় না রে তরু। তাই না? হ্যাঁ তাই তো। সায়ন খুব ধীরে ধীরে তরুর শরীরে আর তার ঠোঁটের স্পর্শ দিতে থাকলো। তরু আসন্ন পরিস্থিতি আন্দাজ করতে পেরে বলল, না বলেছি। চুপ থাক সায়ান। রাত তো সায়ন, বর যে শহীদ হয়ে যাচ্ছে সেদিকে তোর ভ্রুক্ষেপ নেই, তুই আছিস তোর ঘুম নিয়ে। তরু কিছুক্ষণ না করেও শেষ রক্ষা হলো না তার। সায়ন বরাবরের মতোই খুবই আগ্রাসী হয়ে তরুকে নিজের করতে ব্যস্ত হয়ে উঠল। ঘর জুড়ে কেবল শোনা গেল তরুর ঘন ঘন নিঃশ্বাসের আওয়াজ। বাইরে সানাই বাজছে। বউ সেজে নিজের ঘরে বসে আছে মৈথি। মুয়াজ কল করেছিল, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে তারা। মৈথির যেন আনন্দের শেষ নেই আজ। কত কাঠখড় পোড়াতে হলো মেয়েটাকে, সেটা বলার অপেক্ষা রাখে না।
নতুন জামাইয়ের আগমনে সব আত্মীয় স্বজনের হুড়োহুড়ি লেগে গেছে। মৈথি ঘরে বসে বুঝতে পেরেছে মুয়াজ এসেছে। কিছুক্ষণের মধ্যে মৈথিকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হলো। কাঁপা কাঁপা গলায় চোখ বন্ধ করে কবুল বলার পর কাঁদতে লাগলো মেয়েটা। মুয়াজও কবুল বলাতে ওদের বিয়ে সম্পূর্ণ হলো। সবাই অনেক খুশি আজ। ইফতিকার বাড়ির লোকজন সন্ধ্যার দিকে মৈথিকে নিয়ে বাড়ি ফেলল। সুলতান মল্লিক মেয়েকে মন থেকে ক্ষমা করতে পারেননি ঠিকই, কিন্তু মুয়াজের হাত ধরে মৈথিকে যেন ভালো রাখে সেসব বলেছিলেন। ভদ্রলোকের মনের অবস্থা বুঝতে পেরে মুয়াজের খারাপ লাগলেও কিছু বলতে পারেনি সে। তবে শীঘ্রই বাচ্চার বিষয়ে সত্যিটা সবাইকে জানাবে বলে ভাবল মুয়াজ। রাত গভীর। দিনের সমস্ত অস্থিরতা আর অশান্তি পেরিয়ে অবশেষে শেষ হলো ঝড়ঝাপটা। বহু বাধা, বহু তর্ক, কান্নার ভয় অতিক্রম করে আজ মৈথির মুয়াজের হয়েছে। এখন সে বসে আছে ফুলশয্যার ঘরে। সাদা চাদরের ওপরে গাঢ় লাল শাড়ি ছড়িয়ে চারপাশে গোলাপ রজনীগন্ধার গন্ধ ভেসে বেড়াচ্ছে। মোমবাতির আলোয় ঘরটা যেন রহস্যময় হয়ে উঠেছে। মৈথির হাত দুটো কাঁপছে, আঙ্গুলের কাছের চুড়ি বাজছে হালকা শব্দে। বুকের ভেতর ধুকপুক শব্দ যেন গোটা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। প্রতিটি মুহূর্ত তার মনে করিয়ে দিচ্ছে আজকের রাত আলাদা। জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে। চোখ দুটো বারবার দরজার দিকে চলে যাচ্ছে। কখন আসবে মুয়াজ? কিছুক্ষণ আগে আনহা ও তরিও মৈথিকে সাজিয়ে গুছিয়ে বিছানায় বসিয়ে রেখে চলে গিয়েছিল। মৈথি চোখ নামিয়ে গভীর নিঃশ্বাস ফেল। দরজার কড়ার শব্দ হলো হঠাৎ। হৃৎপিণ্ডটা যেন লাফ দিয়ে গলা পর্যন্ত উঠে এলো। মুয়াজ এসেছে। দরজাটা ধীরে খুলল। ভেতরে ঢুকতেই হালকা আতরের গন্ধে ভরে উঠল চারিদিক। সাদা পাঞ্জাবি পায়জামা, কপালে হালকা ঘাম, আর চোখ দুটো ক্লান্ত হলেও ভেতরে লুকিয়ে আছে একরাশ ভালোবাসা। ঘরে ঢুকে এক মুহূর্ত থমকে দাঁড়ালো সে। ফুলের গন্ধ, লাল শাড়ি পরা মৈথি, নিচের দিকে নামানো চোখ, কাপা ঠোঁট, সবকিছু যেন একসাথে তার চোখে ধরা দিল। এতদিন ধরে যে মুহূর্তের জন্য পাগল হয়ে উঠেছিল, আজ সেই মুহূর্ত সত্যি হয়ে সামনে দাঁড়িয়ে আছে। মুয়াজ ধীরে ধীরে দরজা ভিজিয়ে এগিয়ে এলো বিছানার দিকে। মৈথির নিঃশ্বাস আটকে বসে রইল। হাত দুটো আঁকড়ে ধরেছে আঁচল। বিছানার কিনারায় বসে মুয়াজ কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল মৈথির দিকে। তারপর নিচু গলায় বলল, বিশ্বাসই হচ্ছে না শেষ পর্যন্ত তুমি আমার হলে মৈথি। মৈথি এক মুহূর্ত চোখ তুলতেই মুয়াজের চোখের ভেতরকার আকুলতা দেখতে পেল। মৈথি কিছু না বলে বসা থেকে উঠে মুয়াজের পা ছুঁয়ে সালাম করতে চাইলে মুয়াজ বাধা দিয়ে বলল, তোমার জায়গা আমার বুকে মৈথি। সালাম মুখে দিবে সব সময়, পায়ে হাত দিয়ে কখনো নয়। ঠিক আছে। মৈথির দুই কাঁধে মুয়াজের হাতের স্পর্শে লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। মেয়েটাকে আরও লজ্জায় ফেলতে হুট করে মুয়াজ তাকে কোলে তুলে নিল। মৈথির শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করেছে। মুয়াজের গলা জড়িয়ে ধরে আছে সে। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে। মুয়াজ ওভাবে চোখের পলক না ফেলেই মৈথিকে খুব আস্তে আস্তে বিছানায় বসিয়ে দিল। মৈথি নড়ে চড়ে বসলো একটু। মুয়াজও পাশে বসলো। পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে তার ভেতর থেকে একটা রিং বের করলো। মৈথির দিকে তাকিয়ে বলল, সামনের বছরের মধ্যে তোমার বর নিজের টাকায় তোমাকে এমন একটা উপহার কিনে দেবে। আজ এই উপহারটা ভাইয়ার টাকায় কেনা, ধার হিসাবে নিয়েছি আমি। তুমি কি এটা গ্রহণ করবে মৈথি? মৈথি মুচকি এসে ডান হাতটা বাড়িয়ে দিল মুয়াজের দিকে। পরিয়ে দাও। মুয়াজ হেসে মৈথির আঙুলে আংটিটা পরিয়ে দিল। মুহূর্তেই দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। মুয়াজ ধীর পায়ে গিয়ে লাইট বন্ধ করে ডিম লাইটে জেলে দিয়ে এসে আবারও মৈথির পাশে বসলো। মৈথির বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। বিয়ের প্রথম রাত, প্রিয় পুরুষের প্রথম স্পর্শ নিয়ে ভাবনাগুলো বড্ড উতলা করে ফেলছে তাকে। মুয়াজ খুব যত্নে মৈথির গয়নাগাটি এক এক করে খুলে পাশে রাখতে শুরু করেছে। গয়নাগাটি খুলে ফেলার পর শাড়ির সেফটি পিনগুলো খুলে পাশে টি টেবিলের ওপর রাখলো মুয়াজ। মৈথি চোখ মুখ বন্ধ করে আছে। মুয়াজ ওর কানের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে শুধালো, অনুমতি দিলে শাড়ি খুলতে পারি বউজান? খুলবো? হকচকিয়ে গেল মৈথি, শুকনো ঢোক গেল। ওর অবস্থা দেখে মুয়াজ মুচকি হাসলো। ফের বলল, ভয় পেও না, একটুও কষ্ট দেব না তোমায়। মৈথি চোখ মুখ শক্ত করে বলল, তুমি এত অসভ্য হলে কবে থেকে? কবুল বলার পর থেকে বউজান। মৈথি আর কিছুই বলল না, কেবল মুচকি হাসলো। মুয়াজ খুব যত্নে মৈথির শাড়িটি সরিয়ে বিছানার এক পাশে রেখে দিল। রাত গভীর। ফুলসজ্জার ঘরটা এলোমেলো হয়ে আছে। বিছানা চাদর অর্ধেক সরে গেছে, পায়ের নিচে পিষে গেছে কিছু ফুল। ফ্লোরে ছড়িয়ে আছে মুয়াজ ও মৈথির পোশাকগুলো। পাতলা চাদর মুড়িয়ে মুয়াজের বুকের উপর গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে মৈথি। মুখে ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটের কোণে তৃপ্তির হাসি।
মুয়াজের চোখে ঘুম নেই। অন্ধকারে মৈথির শান্ত মুখটা দেখছে আর বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। স্বপ্ন আর দায়িত্বের মিশেল। আজ সে মৈথিকে নিজের করে পেয়েছে। এবার তার দায়িত্ব মৈথির প্রতিটি হাসি রক্ষা করা, নতুন সংসারটাকে সুন্দরভাবে গড়ে তোলা। মুয়াজ দীর্ঘশ্বাস ফেলল। এখনো অনার্স শেষ হয়নি, হাতে তেমন কিছুই নেই। তবে বসে থাকলে চলবে না। ফ্রিল্যান্সিংয়ের কাজটা একটু আধটু জানে, টেকনোলজি নিয়েও ভালো বোঝে। তাই টিউশন করানোর পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে সিরিয়াস হবে সে। ধীরে ধীরে অ্যাপ ডেভেলপমেন্ট শিখে নিজে কিছু তৈরি করবে। শুধু ভালোবাসা দিয়ে তো সংসার চলে না, পরিশ্রমও করতে হয়। চোখ বন্ধ করে বুকের ভেতর প্রতিজ্ঞা করলো মুয়াজ। মৈথির জন্য, নিজের জন্য তাকে ভালো কিছু করতে হবে। মুয়াজের বিয়ে মিটে যাওয়ার একদিন পরে তরু সায়ান নিউ ইয়র্কে ফিরে এসেছে। এতদিন অফিসে না যাওয়ার ফলে কাজের চাপ বেড়েছে দুজনেরই। সায়ান অফিসের সকল কাজকর্ম ভালো মতো নজরদারি করছে। কোথাও কোনো গন্ডগোল হলো কিনা সেটা খতিয়ে দেখতে আজ অনেক রাত পর্যন্ত অফিসে ছিল সায়ান। তরু অবশ্য রাত 9টার দিকে অ্যাপার্টমেন্টে চলে গিয়েছিল। অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগ মুহূর্তে সায়ানের সামনে এসে দাঁড়ালো লারা। মেয়েটাকে দেখে মেজাজ বিগড়ে গেল সায়ানের। লারা হাসি মুখে বলল, কেমন আছো সায়ন বেবি? তুমি এখন এখানে কি করছো লারা? লারা হেসে হালকা হেঁটে বলল, তোমার সাথে দেখা করতে এসেছি। ভাবলাম তোমাকে জিজ্ঞেস করি, তোমার অস্ত্রোপচারের কাজের বিষয় কি তরুণিমা কিছু জানে? সায়ানের সামনে লারার উদ্দেশ্য এবার পরিষ্কার হলো। সায়ান বিরক্তি নিয়ে বলল, হুমকি দিচ্ছ? নো বেবি, জাস্ট জিজ্ঞেস করলাম। মনে হচ্ছে তরুর হাতে মার খেয়ে তোমার আশা মেটেনি, আরো মার খেতে চেয়েছ? ওয়েল, যাও তরুর কাছে গিয়ে বলো আর বড় কি কি কাজ করে। ভড়কে গেল লারা। সায়ান এত স্বাভাবিকভাবে কথাগুলো বলল কিভাবে? সেটা দেখা যাবে। চলো এখান থেকে, আমার লেট হচ্ছে। লারার কথা থামিয়ে দিয়ে সায়ান গটগট করে গাড়িতে উঠে বসলো। লারাকে ওখানে রেখে সায়ানের গাড়িটা সাই সাই করে ছুটতে লাগলো তার গন্তব্যে। লারা মুচকি হাসলো। সে পরের দিনই তরুকে কল করলো, বলল গুরুত্বপূর্ণ কথা আছে, তাও সায়ানের বিষয়, তাই দেখা করতে চাচ্ছে। কিন্তু তরু লারার কোনো কথাই পাত্তা দিল না বিশেষ। দেখা করবে বলেও আর দেখা করতে গেল না। লারার ক্ষোভ আরও বাড়তে লাগলো। সে সরাসরি তরুর কাছে অফিসে চলে গেল। গিয়ে সায়ানের ব্যবসার আড়ালে কী কী চলে এবং সায়ান কী করে সেসব জানালো। তার মানে সায়ান একজন অস্ত্র পাচারকারী প্লাস মানুষও খুন করে, তাই তো লারা? মুখোমুখি চেয়ারে বসে আছে লারা ও তরু। হ্যাঁ, তবে এমনিতে কাউকে শ্যুট করে না সায়ন। নিজের সেফটির জন্য ওর কাছে অস্ত্র থাকে এবং সে দরকারে মানুষ খুন করতেও দুবার ভাবে না। তরু মুচকি হাসলো। লারা অবাক হলো তাতে। সায়ানের বিষয়ে এত বড় একটা খবর যেন তরু কিভাবে শান্ত হয়ে বসে আছে সেটাই বুঝতে পারছে না লারা। যদিও তরুকে যা বলল তার অর্ধেক সত্যি আর অর্ধেক মিথ্যে। সায়ানের সাথে নিরাপত্তার জন্য অস্ত্র থাকলেও সে কখনো কাউকে খুন করেনি। তুমি বড্ড বোকা লারা। সায়ান আমার বর, আর তার আগেও আমার কাজিন ব্রাদার। আমাকে খুন করবে এটাও বিশ্বাস করতে হবে। আর খুন যদি করতোই তবে তুমি এখনও এখানে বসে থাকতে না। আমি নিজ দায়িত্ব নিয়ে তোমার কপালে একটা গুলি মারার ব্যবস্থা করতাম। তরুর কথায় শুকনো ঢোক গেল লারা। হুট করে বসা থেকে উঠে দাঁড়ালো। যেমন বর তার তেমন বউ, কি ভয়ঙ্কর কথাবার্তা। লারা নিজেকে ভীষণ ভালোবাসে, তাই জানেন মায়া তার প্রবল। আর সত্যি বলতে প্রতিটি মানুষের মৃত্যুকে ভয় পায়। লারাও সেই ভয়ে সিদ্ধান্ত নিল ওদের আশেপাশে আর আসবে না সে। ঠিক বলেছে তরু, আমি তো মজা করেছি। আচ্ছা শোনো, এখন আমি আসছি, জরুরি একটা টেক্সট এলো মাত্র, কিছু কাজ আছে, আসছি। কথাগুলো বলে তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে গেল লারা। তরু কেবল মুচকি হাসলো। মুয়াজের বিয়ের ঝামেলার মধ্যে একদিন রাতে তরু ঘুম ভাঙতে অনুভব করেছিল সায়ান তার পায়ের কাছে বসে আছে। কি হয়েছে বিষয়টা বুঝতে যখন তরু শোয়া থেকে উঠে বসলো, সায়ান তখন তরুর পা ধরে জিজ্ঞেস করলো, তরু যদি কখনো জানতে পারিস তোর বর কোনো খারাপ কাজ করছে তখন কি করবি? ছেড়ে চলে যাবে আমায়? কি বলছো তুমি? তরু কিছু বুঝতে পারে না। সায়ান তরুর পায়ের আলতো করে দুটো চুমু খেয়ে বলে, আমার একটা অবৈধ ব্যবসা আছে, রিয়েল ব্যবসার আড়ালে চলে সেই ব্যবসা। সত্যি বলতে বাড়িঘর ছেড়ে এক একটা ছেলে নিউ ইয়র্কে গিয়ে হালাল পথে ইনকাম করে, এত প্রতিপত্তি নিয়ে বাঁচতে পারে না যদি না কালো টাকা থাকে। আমিও সেই কালো টাকার পথেই নেমেছিলাম, যা আছে চলছে। কিন্তু বিশ্বাস কর, আমি ধীরে ধীরে সেই ব্যবসা বন্ধ করে দেব। একসাথে সম্ভব হবে না। ঠিক আমাকে ক্ষমা করবি তরু? তরু সবকিছু মনোযোগ দিয়ে শুনলো কেবল। ভাবনায় পড়ে গেছে সে। সায়ান চুপচাপ বসে আছে কেবল তরুকে চুপ করে থাকতে দেখে।
আচমকায় সায়ান ওর হাত দুটো ধরে বলল, যাই সিদ্ধান্ত নিবি ভেবে নিবি, আমাকে ছেড়ে গেলে কিন্তু আমার লাশ দেখতে হবে তোকে। তরু তৎক্ষণাৎ সায়ানের মুখ চেপে ধরল, রাগে বলল। অন্যায় করেছো আবার হুমকিও দিচ্ছ? সায়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু। তরু কিছুক্ষণ চুপচাপ থেকে বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা ঠুনকো না যে কেউ কোনো অন্যায় করলে ছেড়ে যেতে হবে। ছেড়ে গেলে আর সম্পর্কের কী মানে রইল? সঙ্গীর কাজই হচ্ছে সকল পরিস্থিতির পাশে থাকা এবং সঠিক পথ দেখানো। তুমি ধীরে ধীরে সব কালো ব্যবসা থেকে সরে এসো, এইটুকুই চাওয়া। তরুর এমন উত্তরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সায়ান। তরুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। তরু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ঠিক এই জন্যই লারা সব কিছু জানানোর পরেও তরু সায়ানকে ভুল বুঝলো না আজ। লারা কেবিন থেকে বেরিয়ে যেতে সায়ান এলো তরুর কাছে। কি হলো রে, লারা এইভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল? আবার চড়থাপ্পড় খেলো নাকি? তরু ফিচের হেসে বলল, মারের থেকেও কঠিন আঘাত পেয়েছে মনে মনে হয় না আর কখনো জ্বালাতন করতে আসবে শালি। সায়ান জিভায় কামড় দিয়ে নাটকে ভঙ্গিতে বলল, আস্তাগফিরুল্লাহ, মুখের কি ভাষা শালি। ঢং দেখলে আর বাঁচি না। সায়ান মুচকি এসে এগিয়ে গিয়ে তরুর কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ইফতেখার বাড়ির পরিবেশ আজ ভীষণ আনন্দময়। অনেকদিন পর একসাথে হলো সবাই। বিদেশ থেকে ফিরেছে তরু, সায়ান, মুয়াজ আর মৈথি। সাথে আছে তরুর যমজ ছেলে আহিয়ান আর আরিয়ান। দুজনের বয়স 6 চলছে। প্রায় 2 বছর পর দেশে ফেরা, তাই বাড়ি জুড়ে বেশ যেন উৎসবের আবহাওয়া। মুয়াজ আর মৈথি ঠিক করেছে এবার থেকে ইফতেখার বাড়িতেই থাকবে। আগামীকাল ঢাকায় তাদের কোম্পানির উদ্বোধন। সায়ান অর্থনৈতিক দিকটা সামলালেও ব্যবসার আসল মস্তিষ্ক ছিল মুয়াজ। দীর্ঘদিনের পরিশ্রমে নিজের তৈরি করা একটি অ্যাপস এখন দেশ জুড়ে ভাইরাল হয়ে গেছে। একটাই সৃষ্টি যেন মুয়াজের জীবনটাই পাল্টে দিয়েছে। মৈথির বাবা মাও এখন সব কিছু মন থেকে মেনে নিয়েছেন। মেয়ের হাসি খুশি মুখ আর জামাইয়ের সফলতা দেখে লতা আর সুলতানের চোখ জুড়িয়ে যায়। মনে হয় এত ঝড়ঝাপটার পর অবশেষে তাদের মেয়ের জীবনটা শান্তিতে ভরেছে। তরু, এই তরু, আর কতক্ষণ লাগবে? ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছে আহিয়ান ও সায়ান। বাপ ছেলে অনেকক্ষণ ধরে এভাবেই দাঁড়িয়ে আছে গোসল করবে বলে, কিন্তু তরু সেই আধ ঘন্টা আগে যে গোসল করতে ঢুকলো, ভেতরে এখনও বের হওয়ার নাম নেই। এই তো হয়ে গেছে, 2 মিনিট দাঁড়াও। সায়ান ছেলের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। আহিয়ান বলল, মাম্মিকে বলো 2 মিনিট দাঁড়াও বলতে বলতে 10 মিনিট পেরিয়ে গেল, তবুও 2 মিনিট আর শেষ হলো না। আহিয়ানের কথা শেষ হতেই তরু দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। বাবা ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বলছিলে আহিয়ান? সায়ান হেসে বলল, কিছুই না, সর সর, এমনকি দেরি হয়ে গেছে। খিদের জন্য পেটে ছুঁচো দৌড়দৌড়ি করছে, তার মধ্যে রান্নাঘর থেকে কত সুঘ্রাণ ভেসে আসছে। পেটুক একটা, যাও গোসল সেরে নাও তোমরা। তরু কথা বলতে বলতে ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে চুলগুলো তোয়ালে দিয়ে আলতো করে মুছতে শুরু করেছে। সায়ান ওয়াশরুমে ঢুকে আহিয়ানকেও সাথে নিল। ওকে গোসল করিয়ে দিয়ে তারপর নিজে গোসল করবে। আরিয়ান আগেই গোসল সেরে নিয়েছিল। সে এখন তার দাদির সাথে রান্নাঘরে গুড়গুড় করছে। তরুও চুল শুকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ডাইনিং রুমে যাচ্ছে সে। দাদি আপু, ওটা কি খাবার? আসমা ও রাহেলা সব খাবার দাবার টেবিলে এনে রাখছেন। মৈথি খাবারগুলো পরিবেশন করছে। আরিয়ানের প্রশ্নে আসমা হেসে বললেন, ওটা হলো কচুর তরকারি দাদু ভাই। তোমার চাচু কচুর তরকারি রান্না করতে বলেছিল, সেজন্য করলাম। আরিয়ান সবকিছু বুঝে ফেলার মতন হাবভাব করে বলল, ও আচ্ছা। আসমা কাজের ফাঁকে আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার। রাহেলা বললেন, আরিয়ান, তোমাকে খাবার দেই, তুমি খেতে শুরু করো, তরু সায়ান এসে পড়বে। আরিয়ান না বোধক ইশারা করে বলল, আহিয়ান আসুক তারপর খাবো। মৈথি মাঝখান দিয়ে বলল, ওরা 2 ভাই কখনো আলাদা আলাদা খাবার খায় না আম্মা, ছোট থেকে এমন ওরা। এমন সময় মুয়াজ এলো ডাইনিং রুমে। চেয়ার টেনে আরিয়ানের পাশে বসলো। হ্যাঁ, ঠিকই বলেছে মৈথি, 2 ভাইয়ের মধ্যে খুব ভাব। আরিয়ান মুচকি এসে অন্যদিকে তাকাতে দেখলো আহিয়ান আসছে, সাথে বাবাও আছে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল আরিয়ান, ওই যে আহিয়ান এসে গেছে। আহিয়ান দৌড়ে এসে আরিয়ানের পাশে চেয়ারে বসলো। এর মধ্যে তরু এলো। সায়ান ইশারায় জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলিস? তরু কিছু বলল না, ভেঙচি কাটলো কেবল। একটু পর হারুন ইফতেখারকে ডাইনিং রুমে দেখা গেল। তরু গিয়েছিল ডাকতে।
আজকে সবাই একসাথে খাবে। সেই জন্য শ্বশুরমশাইকে বলতে গিয়েছিল তরু। শায়ন বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসল। ইফতেখার বাড়ির সবাই হাসি আনন্দ করে খাবার খেতে শুরু করলো। ঢাকা শহরের নামী এক পাঁচতারা হোটেলের হলরুম আজ সাজসজ্জায় ঝলমল করছে। লাল সোনালী ব্যানারে বড় বড় অক্ষরে লেখা লাঞ্চ সেরামনি অফ নেক্সট জেন অ্যাপস। মঞ্চের একপাশে রঙিন ফিতা টানানো, চারপাশে মিডিয়ার ক্যামেরা ফ্ল্যাশ ঝলসে উঠছে বারবার। সামনের সারিতে বসে আছেন সুলতান মল্লিক, লতা, আসমা ইফতেখার আর রাহেলা ইফতেখার। তাদের মুখে গর্ব আর তৃপ্তির ছাপ। তরুর দুই ছেলেও চঞ্চল হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, মাঝে মাঝে হাততালি দিচ্ছে। মঞ্চের ওপরে দাঁড়িয়ে আছে শায়ান, পাশে মুয়াজ। কালো স্যুট, হালকা নীল শার্ট, গলায় টাই। আজ মুয়াজকে যেন অন্যরকম লাগছে। সঞ্চালক ঘোষণা দিলেন, বাংলাদেশের তরুণদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে নেক্সট জেন অ্যাপ। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানির প্রতিষ্ঠাতা জনাব মুয়াজ ইফতেখারকে। মুহূর্তে চারদিক হাততালিতে মুখর হয়ে উঠল। একটু ইতস্তত করে মাইক্রোফোনের সামনে দাঁড়ালো মুয়াজ। হাতে কাগজ নেই, তবে চোখে আত্মবিশ্বাস। আসসালামু আলাইকুম। আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কয়েক বছর আগে আমি ছিলাম এক বিভ্রান্ত তরুণ। কি করব, কিভাবে দাঁড়াবো কিছুই বুঝতাম না। কিন্তু আল্লাহর রহমতে আজ আমার পরিবারের সহযোগিতায় আজ এইখানে দাঁড়াতে পেরেছি। এই অ্যাপ শুধু একটা প্রজেক্ট না, এটা একটা স্বপ্ন যেটা আমাদের দেশকে প্রযুক্তি আরও এগিয়ে নিয়ে যাবে। ভিড় হাততালি দিল। মৈথি সামনের সারিতে বসে চোখ মুছল। ওর মনে পড়ছে একসময় ঘুমহীন রাতে মুয়াজ তাকে বলেছিল, একদিন আমার নিজের কোম্পানি হবে। আজ সেই স্বপ্নই দাঁড়িয়ে গেছে বাস্তবে। ফিতা কাটা হলো, ফ্ল্যাশ লাইটে ভরে উঠল চারপাশ। সাংবাদিকরা এগিয়ে এসে প্রশ্ন করছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হচ্ছে অনুষ্ঠান। হারুন হেসে রাহেলাকে বলল, শুধু আমাদের ছোট্ট মুয়াজটা আজ সত্যি বড় হয়ে গেছে। মাথা নেড়ে সম্মতি জানালেন মুয়াজের মা। সত্যি সময় সবকিছু বদলে দেয়। আজকে মুয়াজের সবকিছু বদলে গেছে। ওপেনিং অনুষ্ঠান শেষে সবাই ইফতেখার বাড়িতে ফিরেছে। মৈথি, তরু কিচেনে মায়েদের সাথে মিলে রাতে রান্নার আয়োজন করছে। আসমা, রাহেলা ইফতেখার পাশাপাশি দাঁড়িয়ে মেয়েকে সাহায্য করছেন। মাঝে মাঝে হেসে বলছে, বিয়ের পর এতদিনে কিন্তু মৈথির রান্নার হাত পাকলো। সবাই হো হো করে হেসে উঠল। অন্যদিকে ড্রয়িং রুমে সুলতান মল্লিক, শায়ান, মুয়াজ আর হারুন। সুলতান বসে গল্প করছে। আহিয়ান আর আরিয়ান দৌড়ে এসে মুয়াজের কোলের ওপর চড়ে বসলো। মামু, তুমি আমাদের জন্য গেম বানাবে, ঠিক না? মুয়াজ হেসে মাথা নেড়ে বলল, অবশ্যই, তোমাদের দুজনকে দিয়ে প্রথম টেস্ট করব। তখন সুলতান মল্লিক মুচকি এসে বললেন, ছেলেটা কিন্তু সত্যি আমাদের মুখ উজ্জ্বল করেছে। একসময় আমি ভুল করেছি, কিন্তু আজ ওকে দেখে গর্ব হয়। এই কথায় মুয়াজ একটু চুপ করে গেল। তারপর এগিয়ে গিয়ে সুলতান মল্লিকের হাত চেপে ধরল। আব্বা, আপনাদের দোয়া ছাড়া কিছু সম্ভব হতো না। আমাদেরও হয়তো ভুল ছিল, আপনারও ছিল। সব কিছু অতীত, এসব মনে রাখবেন না। সুলতান হেসে মাথা নেড়ে মুয়াজের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার। আসলে মানুষ কখনো ব্যর্থতার খবরগুলো রাখে না। সফলতা অর্জনের পর সবাই আসে খবর নিতে। আজকে সবাই উঠোনে একসাথে বসে রাতের খাবার খেলো। খাবার খাওয়া শেষে মৈথি সবার জন্য পান নিয়ে এসেছে। আহিয়ান ও আরিয়ান ছাড়া সকলে মিষ্টি পান খেতে ব্যস্ত। তরু আর আসমা গল্প জুড়ে দিল স্কুলের স্মৃতি নিয়ে। হাসির আড্ডায় জমে উঠল পরিবেশ। ছোট্ট একটা পরিবার, কিন্তু আজ মনে হলো যেন পৃথিবীর সবচেয়ে সুখী পরিবার এটাই। উঠোনে আড্ডা দেওয়ার পর মুয়াজ, মৈথি ও শায়ান, তরু ছাদে গেল। তারা পড়া আকাশ, হালকা বাতাস বইছে। আহিয়ান, আরিয়ান নিজেদের মতন আকাশ দেখছে। শায়ান ও তরু একপাশে বসে ওদের দেখছে। মৈথি এসে মুয়াজের হাতটা ধরে দাঁড়ালো। দুজনের চোখে শুধু তৃপ্তির ঝিলিক। ঝড় ঝাপটার পর অবশেষে তাদের জীবনটা শান্তির ছন্দ খুঁজে পেয়েছে। ছেলে দুটো বড় হচ্ছে তরু। ফিসফিস করে বলল শায়ান। তরু সরল মনেই বলল, হ্যাঁ, দেখতে দেখতে 6 বছর হয়ে গেল ওদের। 2 মাস পরে 7-এ পড়বে। এখন একজন রাজকন্যা দরকার আমার। তরু চোখ বড় করে শায়ানের দিকে তাকিয়ে হাতে একটা চিমটি কাটলো। মুখ চেপে ধরে শব্দ আটকে নিল শায়ান। অসভ্যতা করার ধান্দা সব। ধুর, আজকাল কেমন যেন হয়ে গেছিস তুই। রোমান্স করতে গেলে মারধর করিস। এ জীবন রেখে কি লাভ আমার? বেশ দুঃখী দুঃখী মুখ করে বলল শায়ান। পাশ থেকে মুয়াজ চাপা স্বরে বলল, আপু, ভাগ্নি চাই। তরু চমকালো। মুয়াজটা বড্ড অসভ্য হয়েছে, একদম শায়ানের মতন। মৈথি লজ্জায় মিটিমিটি করে হাসছে। চুপ কর ফাজিল, সবগুলো এক গোয়ালের গরু। শায়ান ভেঙচি কাটলো। গরু কে সেটা সবাই জানে। যাকে সেটা কথা নয়, কথা হলো আমার শালা বাবু।
আমার দলে। মৈথি মনে মনে বলল। দলে তো হবেই, রাত হলে তো নিজেই অসভ্য হয়ে যায় সে। এর মধ্যে আহিয়ান আরিয়ান এসে বাবা মায়ের পাশে দাঁড়িয়ে বলল। ঘুম পেয়েছে মাম্মি, চলো ঘুমাই। সায়ন অসহায়ের মতন তরুর দিকে তাকালো একবার। ছেলে দুটো এত বড় হয়েও মাকে ছাড়া ঘুমোতে চায় না, সেই নিয়ে সায়নের বড্ড কষ্ট। বউকে ঠিকমতো কাছে পায় না সে। আজকে তোমরা নানির সাথে ঘুমাবে আহিয়ান, চলো রুমে পৌঁছে দিয়ে আসি। তরুর কথায় সায়নের যেন খুশি ধরে না। আহিয়ান আরিয়ান মায়ের কথায় সম্মতি জানলো। তরু ওদেরকে নিয়ে রাহেলার ঘরের দিকে এগোলো। মুয়াজ ও মৈথুও গেল নিজেদের ঘরে। সায়ন একাই ছাদে বসে রইল। কিছুক্ষণ পর তরু এলো ছাদে। সায়ন তাকে খুব যত্নে কোলে টেনে বসালো। স্বামীর গলা জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছুঁয়ে দিল তরু। বাহ, আজ তো নিজে সিগন্যাল দিচ্ছিস, খুব মোড়ে আছিস। তরু মৃদু কামড় বসালো সায়নের গলায়। সায়ন মুচকি হাসলো। ভালো হয়ে যাও, বুঝলে? বিশ্বাস করছো না, আদরের বেলা আমি কখনো ভালো হতে পারবো না। তরু কিছু বলল না। হুট করে সায়ান তাকে ছাদের মেঝেতে শুইয়ে দিল। কি হলো? অবাক হয়ে জিজ্ঞেস করলো তরু। তোর স্বামী একেবারে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তাই বলে এখানে? কেউ দেখবে না। শায়ন, এখানে না। তরুর কথা শোনার মতন অবস্থায় নেই সায়ন। ও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল তরুকে। কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল। বধুয়া, বরং করিস না, তোর বর জ্বলে পড়ে যাচ্ছে, একটু কোঅপারেটিভ হও শোনো। তরু দমে গেল। চোখ বুজে সায়ানের বুকে মুখ লুকিয়ে ফেলল। সায়ান হারিয়ে গেল তরুতে। চারপাশের পৃথিবী যেন মিলিয়ে গেল। কেবল ওরা দুজন আর একে অপরের অনন্ত ভালোবাসা। পূর্ব আকাশে সূর্য অনেকক্ষণ আগেই উঠেছে। জানলা দিয়ে ভেতরে ঢুকেছে রোদের নরম আলো। মৈথি আলমোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো। চুল এলোমেলো, পোশাকও অগোছালো। পাশেই ঘুমিয়ে আছে মুয়াজ। ঘুমন্ত অবস্থায়ও তার ঠোঁটের কোণে লেগে আছে হালকা হাসি। সেটা দেখে মৈত্রীর ঠোঁটেও ফুটে উঠল মৃদু হাসি। এরপর বিছানা ছাড়ল সে। ওয়ার্ড্রপ থেকে জামাকাপড় নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। সকাল সকাল আহিয়ান আরিয়ানের মধ্যে ঝগড়া লেগেছে। ঝগড়ার বিষয়বস্তু হচ্ছে গতকাল রাতে আহিয়ান নাকি নানিকে জড়িয়ে ধরে ঘুমাতে গিয়ে আরিয়ানের লাথি মেরেছিল। আর লাথির চোটে আরিয়ান বিছানা থেকে মেঝেতে পড়ে গিয়েছিল। আর আরিয়ান পড়ে গিয়েছে বলেই আহিয়ানের সাথে কথা কাটাকাটি হয়েছে। বেচারা আহিয়ান যে ঘুমের ঘোরে এমনটা অনিচ্ছাই করে ফেলেছে, আরিয়ান সেটা বুঝতে নারাজ। দুজনে শেষমেশ মুখ ফুলিয়ে ডাইনিং রুমে এসে বসে আছে। তরু মৈথি মিলে আজ তাড়াতাড়ি নাস্তা রেডি করে ফেলেছে। কি হচ্ছে তোমাদের? এইভাবে মুখ গোমরা করে আছো কেন? সায়ন এসে চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞেস করলো ছেলেদের। আহিয়ান আরিয়ান কেউ কোনো উত্তর দিল না। তরু এসে ইশারায় সায়নকে বোঝালো তাদের ঝগড়া হয়েছে। মৈথি ওদের অবস্থা থেকে ঠোঁট টিপে টিপে হাসছে। এর মধ্যে মুয়াজও এলো। হে আহিয়ান, আরিয়ান, গুড মর্নিং। মামুর আগমনে আরিয়ান একটু নড়ে চড়ে উঠল। ম্লান কণ্ঠে জবাব দিল, মর্নিং মামু। আহিয়ান আগের মতোই মুখ করে রইল। ভাবছিলাম এবার নিউ ইয়র্কে গিয়ে আহিয়ান আর আরিয়ানের জন্য আলাদা রুম সিলেক্ট করব। ওরা দুজন যদি নিজ নিজ রুমে থাকে তাহলে কারো ঘুমিয়ে আর কারো বিরক্তি হবে না। বাবার মুখে এমন কথা শুনে দুই ভাই মুখ চাওয়াচাই করলো একবার। পরক্ষণেই একসাথে বলে উঠল, মোটেও না পাপা, আমরা একসাথেই ঘুমাবো। ওদের মুখের অবস্থা দেখে সবাই হেসে উঠল। সপ্তাহখানেক দেশের বাড়িতে কাটিয়ে আজকে নিউ ইয়র্কে ফিরে যাচ্ছে তরু, সায়ান, আহিয়ান, আরিয়ান। বিমানবন্দর থেকে গাড়ি করে নিজেদের বাড়িতে ফিরছে তরু, সায়ান আর তার দুই ছেলে। জানালার বাইরে ঝলমলে নিউ ইয়র্ক শহর। তবুও সবার মনে লেগে আছে দেশের সেই কয়েকদিনের সুখ স্মৃতি। আহিয়ান আরিয়ান দুজনেই মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সায়ান গাড়ি চালাতে চালাতে একবার তরুর দিকে তাকালো। কি রে, মন খারাপ? তরু জানালার বাইরে তাকিয়ে থেকে মৃদু হাসলো। একটু পরিবারের সাথে সময় কাটিয়ে এলাম, এখন আবার নিজের ঘর সংসারে ফিরে আসা, দুই জায়গার টানই আলাদা। তবুও মনটা কেমন লাগছে গো? সায়ান ধীরে ধীরে মাথা নেড়ে বলল, যেখানে থাকে, যত দূরেই থাকে, পরিবারই আসল চুক্তি। ওরা আছে বলেই তো আমরা এগোতে পারি, কিন্তু কি করব, এখানকার বিজনেসে ফেলে যাওয়া সম্ভব না। তরু মাথা নাড়ল কেবল। সায়ান হেসে বলল, তবে এরপর থেকে কয়েক মাস পর পর দেশে গিয়ে ঘুরে আসবো, কেমন? তরু আনন্দিত হলো। এর মধ্যে আহিয়ান ও আরিয়ানের মাথায় হাত বুলিয়ে দিল কয়েকবার। হ্যাঁ, খুব ভালো হবে। সায়ান পেছনের সিটে ঝুঁকে তরুর কপালে ঠোঁট ছুঁয়ে দিল একবার। তোমার কথা মনে করে পথে নেমেছি, সূর্যের কিরণ বুকে বেঁধে
হেঁটে চলেছি তোমার কথা মনে করে, পথে নেমেছি সূর্যের কিরণ বুকে বেঁধে, হেঁটে চলেছি। তুমি কবু ভুলে যেও না এই আমায়, জানো কি কতটা ভালো বাসি আমি তোমায়। তুমি কবু ভুলে যেও না এই আমায়, জানো কি কতটা ভালো বাসি আমি তোমায়, 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 তোমায়। তুমি কবু ভুলে যেও না এই আমার, জানো কি কতটা ভালো বাসি আমি তোমায়।